গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের এই উইকেটটা দেখে অনেকটা ওই চেন্নাইয়ের টিপিক্যাল ওই ব্ল্যাক সয়েলের উইকেট কিংবা লখনৌয়ের একানা স্টেডিয়ামের উইকেটগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে এইবারের আইপিএলে দেখা যাচ্ছে প্রায় বেশিরভাগ ম্যাচে বেশিরভাগ স্টেডিয়ামেই একেবারে পাটা উইকেট, ফ্ল্যাট টাইপের উইকেটে খেলা হচ্ছে। ব্যাটাররা যেখানে ঝুড়ি ঝুড়ি রান তুলে যাচ্ছে, বোলারদের জন্য প্রায় কিছুই থাকছে না বলা চলে। মানে বোলাররা প্রায় দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচেই ব্যাটারদের কাছে জাস্ট অসহায় আত্মসমর্পণ করছে। তো তার বিপরীত দিকে এই টাইপের উইকেটে যখন মাঝে মধ্যে খেলা হচ্ছে, হয়তো রান কম উঠছে কিন্তু তারপরেও ব্যাট আর বলের লড়াইয়ে যে সামঞ্জস্যটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মাঝে মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে। তো গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ডেফিনেটলি এটা রাজস্থানের হোম ম্যাচ ছিল। তো ওই জায়গায় আর কি কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে টস জিতে প্রথমে স্বাগতিকদের আগে ব্যাটিং করতে পাঠান। তো ওই জায়গায় রাজস্থানের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল। যশস্বী জয়সওয়াল আর তাদের মানে ক্যাপ্টেন মানে এই সাইডের রেগুলার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, কিন্তু তিনি প্রথম 3 ম্যাচ যেহেতু ইম্প্যাক্ট সাব হিসেবে খেলছেন, তো এদিনও তার আর কি অন্যথা হলো না। তো সঞ্জু স্যামসন এদিন আর কি ইম্প্যাক্ট সাব হিসেবে নেমে যশস্বী জয়সওয়ালের সাথে প্রথমে 33 রানের একটা পার্টনারশিপ গড়ে তুললেন। তারা কিন্তু বেশ ভালোই ওই জায়গায় শুরু করেছিল, কিন্তু ওই চতুর্থ ওভারে বৈভব আরোরার একটা চমৎকার ইয়র্কারে ওই জায়গায় আর কি মানে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে সঞ্জু স্যামসন বোল্ড হয়ে যান। তো এরপর মানে দ্বিতীয় উইকেটে তাদের লোকাল বয় ওই মানে রিয়ান পরাগ, যিনি কিনা আর কি এই ম্যাচে ক্যাপ্টেন্সি করছেন মানে রাজস্থান রয়্যালসের হয়, তো তার আর ওই যশস্বী জয়সওয়ালের মধ্যে আবার একটা 34 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পার্টিকুলারলি রিয়ান পরাগকে আর কি ইনিংসের শুরু থেকে তিনি যেরকম সুপ্রিম টাচে ছিলেন, মানে চমৎকার ব্যাটিং করছিলেন ওই জায়গায়, তার বেশ কিছু আর কি শট দেখে মানে আপনাকে মুগ্ধ হতেই হবে। পার্টিকুলারলি আর কি অন দ্য রাইজ তিনি যে শটগুলো খেলেছেন, বা বরুণ চক্রবর্তীকে এই অষ্টম ওভারে তিনি যে একটা শর্ট পিচ ডেলিভারিতে যে ওই মানে মিড উইকেট দিয়ে যে বিশাল ছক্কাটা মারলেন, অসাধারণ ছিল শটটা দেখার মতো। কিন্তু ওই বরুণ চক্রবর্তীর ওই অষ্টম ওভারে ওই ছক্কাটা মারার ঠিক 2 বল পরেই বরুণ চক্রবর্তীর ওই একই টাইপের একটা ডেলিভারিতে তিনি আর কি কী করলেন বরুণ, জাস্ট আর কি বলের লেংথটাকে একটু আর কি অফ স্টাম্পের দিকে শিফট করে দিলেন আর একটু, আর বলের পেসটাকে বাড়িয়ে দিলেন। ওই জায়গায় আর কি রিয়ান পরাগ পুরোপুরি বোকা বনে গিয়ে আর কি সেম টাইপের একটা পুল শট খেলতে গিয়ে আর কি লিডিং এজ হয়, তিনি ক্যাচ আউটের শিকার হন। তো 25টা রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেলেন। তো এরপরে বলতে হবে রাজস্থানের ব্যাটিং ইনিংসে এক প্রকার মানে বলতে গেলে মানে দুর্যোগ নেমে আসে। এর পরবর্তী 3 ওভারে আরও আর কি পরপর 3টা উইকেট খুঁয়ে ফেলে রাজস্থান রয়্যালস। এর পরবর্তী ওভারে তারা হারায় ওই যশস্বী জয়সওয়ালের উইকেটটা, যেটা আর কি তুলে নেন মঈন আলী। তো মঈন আলী এদিন আর কি মানে সুনীল নারিনের পরিবর্তে একাদশে এসেছিলেন, তো নারিন অসুস্থ ছিলেন বলে খেলতে পারেননি। তো নারিনের অভাবটা কিন্তু মঈন আলী একেবারেই বুঝতে দিলেন না তার অনবদ্য বোলিং পারফরমেন্সের মাধ্যমে। আর এর ঠিক পরের ওভারে বরুণ চক্রবর্তী এসে তুলে নেন আবার ওই মানে ওই ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেটটা, যাকে এদিন কিনা ফ্লোটার হিসেবে উপরের দিকে ব্যাটিং করতে পাঠিয়েছিল রাজস্থান। আর এর পরের ওভারে মঈন আলী তুলে নেন নীতিশ রানাকে, যিনি কিনা এক্স কেকেরিয়ান। তো 8, 9, 10, 11 এই 4 ওভারে মাত্র 15 রানের মধ্যে রাজস্থান যে চারটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, এটাই বলতে গেলে তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিল। আর এইটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার এই ম্যাচের সবচেয়ে বড় দাবিদার। কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে ধ্রুব জুরেল আর ওই শুভম দুবের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে 28 রানের। তো ধ্রুব জুরেল ওই জায়গায় কিন্তু বেশ ভালো টাচে ছিলেন, তিনি তার মতো করে চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু ওই 15 নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে বৈভব আরোরা তুলে নেন ওই শুভম দুবের উইকেটটা। তো মাত্র 9 রান করে তিনি আউট হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু এরপর সপ্তম উইকেটে ধ্রুব জুরেল আর ওই সিমরন হেটমায়ারের মধ্যে আবার একটা 21 রানের মতো পার্টনারশিপ গড়ে ওঠে। কিন্তু এই পার্টনারশিপটাও খুব বেশি বড় হয়নি বা খুব বেশি ডেঞ্জারাস হয়নি। ওই 19 নম্বর ওভারের প্রথম বলে আর কি মানে এসে হার্ষিত রানা এই পার্টনারশিপে ভাঙন ধরেন। তো ধ্রুব জুরেল ওই জায়গায় হার্ষিত রানার একটা আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে প্লেড অন হয়, তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান 33টা রান করে। আর এরপর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে হার্ষিত রানা তুলে নেন আরেক ডেঞ্জারাস ব্যাটার সিমরন হেটমায়ারের উইকেটটা। তো এই একই ওভারে এই 2 সেট ব্যাটারের উইকেট খুঁয়ে তখন রাজস্থান রয়্যালস মানে ওই জায়গা থেকে যেটুকু তারা আর কি মানে লাস্টের দিকে ফ্লারিশ করার স্বপ্ন দেখছিল, সেটাও আর কি বলতে গেলে পুরোপুরি ভেঙে গেল। এরপর ওই মানে জফরা আর্চার তিনি শেষের দিকে গিয়ে 2টা ছক্কা মেরেছিলেন ঠিকই, কিন্তু ওই লাস্ট ওভারের একদম আর কি বলতে গেলে মানে চতুর্থ বা পঞ্চম বলে তার উইকেটটা তুলে নেন ওই জায়গায় ওই স্পেন্সার জনসন। তো ওই জায়গায় রাজস্থান সব মিলিয়ে আর কি শেষ করলো 9 উইকেটে 151 এই অবস্থায়। তো এই রান চেস করতে নেমে কেকেআরের শুরুটাও কিন্তু চমৎকার হয়েছিল। তো এই দিন ডিককের সাথে ওপেন করতে এসেছিলেন ওই নারিনের পরিবর্তে একাদশে আসা ওই মঈন আলী। তো মঈন আলী তো ডেফিনেটলি ওপেন করতে পারেনি, তো ওই জায়গায় আর কি তার কোনো রকম প্রবলেমও হয়নি সেরকম। তো তিনি ওই জায়গায় আর কি মানে প্রথম দিকে অ্যাঙ্করিং রোলটাই প্লে করছিলেন মূলত, আর রান তোলার কাজটা করছিলেন ডিকক। ডিকক মানে যেভাবে আর কি চার্জ করছিলেন বোলারদেরকে, একেবারে বলতে গেলে যে ছক্কাগুলো মারছিলেন পার্টিকুলারলি প্রত্যেকটা আর কি বলতে গেলে পাওয়ার হিটিংয়ের এক প্রকার মানে অনন্য উদাহরণ ছিল। তো প্রথম পাওয়ার প্লে শেষে কেকেআর তুলে ফেলে ওই জায়গায় 41টা রান, তারা চমৎকার ওই জায়গায় বুদ্ধিমত্তার সাথে ব্যাটিং করছিলেন এই 2 ওপেনার। কিন্তু এরপর সপ্তম ওভারের প্রথম বলেই ওই মঈন আলী আর ডিককের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে মঈন আলী ওই জায়গায় মানে রান আউটের শিকার হয়, তিনি ওই 5 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান।
এরপর দ্বিতীয় উইকেটে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, আর ওই জায়গায় ওই মানে ডিককের মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে ওঠে 29 রানের মতো। তো রাহানেও মানে আগের দিনের মতো এদিনও তিনি বেশ ভালো টাচিয়েছিলেন, একটা ছক্কা একটা চার তিনি মেরেও ছিলেন ওই জায়গায়। কিন্তু এরপর মানে 10 নম্বর ওভারের শেষে কেকেআর যখন তুলে ফেলে 70 রান, এরপর ওই একাদশতম ওভারের প্রথম বলে আর কি ওয়ানিন্দু হাসারাঙ্গা অ্যাটাকে এসে তুলে নেন এই কেকেআর ক্যাপ্টেন রাহানের উইকেটটা। তো রাহানে তাকে একটা স্লগ সুইপ করতে গিয়ে ওই জায়গায় লিডিং এজের শিকার হয়, তিনি ক্যাচ হয়ে যান। 18টা রান তিনি করে গেছেন ওই জায়গায়। কিন্তু এরপর আর কি ক্রিজে আসেন ওই মানে ইম্প্যাক্ট সাব হিসেবে কেকেআরের একাদশে আসা অঙ্কৃশ রঘুবংশী। তো রঘুবংশী আর ওই ডিককের মধ্যে এরপর যে 83 রানের অনবদ্য পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই মূলত বলতে গেলে কেকেআরকে ম্যাচ জয়ের ওই লাইনটা পুরোপুরি ক্রস করিয়ে দিল। তো এই জায়গায় দুজনেই চমৎকার ব্যাটিং করেছেন। অঙ্কুশ রঘুবংশী খুব ভালো একটা সাপোর্টিভ রোল প্লে করেছেন, 18 বলে 22টা রান করে তিনি অপরাজিত ছিলেন। আর অপরদিকে আমি বলছিলাম ডিকক, তিনি জাস্ট এদিন মানে পাওয়ার হিটিংয়ের মানে এক প্রকার কি বলতে গেলে জাস্ট নিদর্শনটা দেখাচ্ছিলেন। আগের দিন ডিকক যে বড় রান করতে পারেননি, ওই আক্ষেপটা তিনি পুরোপুরি পুষিয়ে দিলেন এই দিনের ম্যাচটায়। মানে খুবই আনলাকি বলবো, মাত্র 3 রানের জন্য তিনি সেঞ্চুরিটা মিস করেছেন ঠিকই, কিন্তু যে ইনিংসটা খেলেছেন, যে কার্যকরী ইনিংসটা খেলেছেন, সেটা কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট আর কি বলতে গেলে ভ্যালুয়েবল ছিল, যথেষ্ট ভাইটাল ছিল। তো সব কিছু মিলিয়ে ডিকক মানে মাল্টিপল নাম্বারস অফ ছক্কা মেরেছেন, মাল্টিপল নাম্বারস অফ বাউন্ডারি ওই জায়গায় হিট করেছেন। তো রাজস্থানের বোলারদেরকে নিয়ে জাস্ট তিনি ওই জায়গায় ছিনিমিনি খেলেছেন। মানে মনেই হচ্ছিল না ডিককের ব্যাটিং দেখে যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তা চাইলে কিন্তু ডিকক এখনও অন্ততপক্ষে 4 থেকে 5 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো মতোই সার্ভিস দিতে পারতেন। তো ওই জায়গায় 61 বলে 97 রানের অপরাজিত ইনিংস খেলে ডিকক ওই জায়গায় কেকেআরকে বলতে গেলে প্রায় একার হাতেই মানে এই ম্যাচটা জিতিয়ে দেয়, 15টা বল হাতে রেখে, যেটা কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে বা পার্টিকুলারলি ওই নেট রান রেটের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল। কারণ এর আগের দিন কেকেআর যখন ম্যাচটা হেরেছিল আরসিবির এগেনস্টে, তারা কিন্তু 22 বল হাতে রেখে ম্যাচ জিতেছিল, যার ফলে নেট রান রেটে কেকেআর কিন্তু বেশ অনেকটা পিছিয়ে পড়েছিল। তো এই দিন 15 বল হাতে রেখে যখন কেকেআর ম্যাচ জিতলো, তো সেই নেট রান রেটে কিন্তু বেশ অনেকটাই আবার মানে পজিটিভিটি যোগ হলো বলাই চলে। এবার প্রশ্ন আসতে পারে, তাহলে রাজস্থান আর কলকাতার এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট হিসেবে আজকের খুব একটা আর বেশি কিছু মানে পয়েন্ট আছে বলে আমার মনে হয় না। তারপরেও আপনি ওই ডিককের ঝোড়ো বিস্ফোরক ইনিংসটার কথা বলতে পারেন। 61 বলে 97 রানের যে ফ্যান্টাস্টিক নকটা তিনি খেলেছেন, একবারে ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত তিনি ক্রিজে দাঁড়িয়ে থেকে কেকেআরকে মানে জয়ের লাইনটা ক্রস করে দিয়ে তিনি যেহেতু মাঠ ছেড়েছেন, তো এটা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার হতে পারে। কিন্তু আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে রাজস্থানের ইনিংসের ওই 8, 9, 10, 11 এই 4টা ওভারে তারা যে 4টা গুরুত্বপূর্ণ উইকেট খোয়ালো মাত্র 15 রানের মধ্যে, এটাই হচ্ছে আমার কাছে এই রাজস্থান আর কলকাতা ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। কারণ এই জায়গা থেকে কিন্তু রাজস্থান মানে তাদের ব্যাটিংয়ে যেমন অনেকটা বড় ধাক্কা খেয়েছিল, তেমনি বড় স্কোর তোলার যে স্বপ্ন তারা দেখছিল ওই জায়গায়, মানে অন্তত পক্ষে 170 বা 180 প্লাস স্কোর কিন্তু এই জায়গায় হতেই পারতো। মানে এই রকম টাইপেরই উইকেট ছিল এটা। তো ওই মাঝের 4টা ওভারে এরকম 4টা বড় বড় উইকেট চলে যাওয়াতে মানে বলতে গেলে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়ে যাওয়াতে কিন্তু রাজস্থান তাদের ওই প্রয়োজনীয় স্কোরের তুলনায় 20 থেকে 25টা রান কম করেছে বলে আমি মনে করি। আর যার জন্য কেকেআরের এই ম্যাচটা জিতে নিতে অনেকটাই তুলনামূলক কাজটা ইজি হয়ে গেছিল। তো এই রাজস্থানের ওই মাঝের 4 ওভারে 4টা উইকেট চলে যাওয়াটাই আমার কাছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।